বাড়িতে চাকরানি হয়ে থাকবি, কথা যেন মনে থাকে। গ্রামের নাম বালিয়াপাড়া। চারদিকে সবুজ ধানের ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর সেই রাস্তার শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা বিশাল দালান কোঠা চেয়ারম্যান হাশেম আলীর বাড়ি। সাদা রঙের দোতলা ভবন, লোহার গেট, উঠানে চকচকে গাড়ি, সব মিলিয়ে যেন গ্রামে এক আলাদা রাজত্ব। মানুষ তাকে সামনে পেলে মাথা নিচু করে কথা বলত, কিন্তু তার থেকেও বেশি ভয় করত তার স্ত্রী লতিকা বেগমকে। গ্রামের লোকজন বলতো, চেয়ারম্যান সাহেব মানুষ ভালো, কিন্তু বেগম সাহেবা আগুন। লতিকা বেগম ছিলেন আত্ম অহংকারে ভরা এক নারী। তার চোখে গ্রামের কেউই সমান ছিল না। তিনি হাঁটতেন মাথা উঁচু করে, কথা বলতেন আদেশের সুরে। কারো বাড়িতে দাওয়াতে গেলে খুদ ধরতেন, কারো শাড়ির রং নিয়ে মন্তব্য করতেন। তার একটাই বিশ্বাস, ক্ষমতা আর টাকাই সম্মানের আসল মাপকাঠি। আর সেই বিশ্বাস নিয়েই তিনি তার একমাত্র ছেলে সুমনের বিয়ের পরিকল্পনা করছিলেন। সুমন ছিল একেবারেই আলাদা স্বভাবের। বয়স 21, কলেজে পড়ে, বই ভালোবাসে, কারো সাথে উচ্চস্বরে কথা বলে না। তার চোখে ছিল শান্ত একটা আলো, কিন্তু মায়ের সামনে সেই আলো ম্লান হয়ে যেত। লতিকা যা বলতেন সেটাই যেন শেষ কথা। সুমন মাঝে মাঝে চুপচাপ বারান্দায় বসে থাকত, দূরের আকাশের দিকে তাকিয়ে ভাবত, মানুষ কি শুধু টাকার জন্যে বিয়া করে? একদিন দুপুরে উঠানে বসে লতিকা ঘোষণা দিলেন, শুনে রাখো, আমার ছেলের বউ হবে সুন্দরী, গুণবতী, আর তার বাপের ঘর থেকে কিছু সম্মানও আনতে হবে। সম্মান শব্দটার ভেতর লুকিয়েছিল মোটা অঙ্কের যৌতুক, দামি আসবাব, সোনার গয়না। আশেপাশের গ্রামে খবর ছড়িয়ে গেল, চেয়ারম্যানের ছেলের জন্য পাত্রী দেখা হচ্ছে। অনেক প্রস্তাব এলো, কেউ শহরের ধনী ব্যবসায়ীর মেয়ে, কেউ সরকারি চাকরিজীবীর কন্যা। কিন্তু লতিকা সব শুনে দেখে হিসাব কষে তবেই সিদ্ধান্ত নিতে চাইলেন। ঠিক তখনই পাশের গ্রামের দরিদ্র কৃষক আজিজ মিয়ার মেয়ে সাহানার প্রস্তাব আসে। সাহানা ১৯ বছরের এক নম্র শিক্ষিতা মেয়ে। তার গায়ের রং উজ্জ্বল না হলেও মুখে ছিল শান্ত সৌন্দর্য, চোখ দুটো স্বচ্ছ, কথায় ভদ্রতা। সে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, গ্রামের মেয়েদের পড়াতেও সাহায্য করে। মানুষ তাকে ভালোবাসত তার ব্যবহারের জন্য। লতিকা প্রথম দিন সাহানাকে দেখে মুগ্ধ হলেন, কিন্তু সেই মুগ্ধতার আড়ালে তার মাথায় ঘুরছিল অন্য হিসাব। গরিব হলেও জমি তো আছে, কতটা তুলতে পারব? সাহানার বাবা আজিজ মিয়া ছিলেন পরিশ্রমী কৃষক। সারাদিন মাঠে কাজ করে যা আয় হতো তাতে সংসার কষ্টে চলত। তবুও মেয়ের জন্য তার স্বপ্ন ছিল বড়। তিনি চাইতেন মেয়ের ভালো ঘরে বিয়ে হোক, যেন কষ্ট না পায়। চেয়ারম্যানের বাড়ি থেকে প্রস্তাব আসায় তিনি প্রথমে অবাক, তারপর আনন্দিত হলেন। কিন্তু আনন্দের সাথে সাথে ভয়ও ঢুকে গেল মনে। কথাবার্তা এগোতে না এগোতেই লতিকা শর্ত তুললেন, চেয়ারম্যানের বাড়ির মান রাখতে হবে, ফ্রিজ, আলমারি আর কিছু গহনা তো লাগবেই, আর নগদ কিছু তো দিতেই হবে। আজিজ মিয়ার মুখ শুকিয়ে গেল, তবুও মেয়ের ভবিষ্যতের কথা ভেবে মাথা নোয়ালেন। তিনি জমির একাংশ বন্ধক রাখলেন, সুদে টাকা ধার করলেন, আত্মীয়দের কাছে হাত পাতলেন। রাতের পর রাত ঘুমাতে পারলেন না। তার স্ত্রী বললেন, এত চাপ নিও না, কিন্তু তিনি শুধু দীর্ঘশ্বাস ফেললেন। মেয়ের মুখের হাসির জন্য সবই পারি। এদিকে বিয়ের প্রস্তুতি শুরু হল ধুমধাম করে। চেয়ারম্যান বাড়ির উঠানে বিশাল প্যান্ডেল তৈরি হল, রঙিন লাইট ঝুলল, মাইকে গান বাজতে লাগল। রান্নার বড় বড় হাঁড়িতে গরু খাসির মাংস, পোলাও, কোরমা রান্না হচ্ছে। গ্রামে যেন উৎসব নেমে এলো। মানুষ বলাবলি করল, কি জাঁকজমক! কিন্তু সেই ঝলমলে আলোয় কেউ দেখল না আজিজ মিয়ার চোখের নিচের কালো দাগ, তার কাঁপা হাত। কেউ শুনল না তার বুকের ভেতর জমে থাকা চাপা কান্না। বিয়ের দিন সাহানা লাল শাড়ি পরে আয়নার সামনে বসেছিল। তার চোখে অজানা ভবিষ্যতের স্বপ্ন। মায়ের হাত শক্ত করে ধরে বলল, আমি ভালো থাকব তো? মা হাসলেন, কিন্তু সেই হাসির ভেতর লুকানো ছিল অজস্র দুশ্চিন্তা। সুমনও বিয়ের আসরে চুপচাপ বসেছিল। মাঝে মাঝে তার চোখ সাহানার দিকে গিয়ে থামছিল। সে ভাবছিল, এই মেয়েটা কি আমার জীবনে শান্তি আনবে? তার ভেতরে এক ধরনের দায়বদ্ধতা জন্ম নিচ্ছিল, কিন্তু সেই দায়বদ্ধতা তখনও শক্ত হয়ে ওঠেনি। বিয়ে সম্পন্ন হল। অতিথিরা খেয়ে প্রশংসা করল আয়োজনের। লতিকা গর্বে উজ্জ্বল হয়ে উঠলেন। তিনি মনে মনে বললেন, এবার সবাই বুঝুক চেয়ারম্যানের বাড়ির মান কাকে বলে। রাতের শেষে যখন সব আলো নিভে গেল, সাহানা নতুন ঘরের এক কোণে বসে রইল।
চোখে অশ্রুর চিকচিক। সে জানত না এই বাড়ির দেওয়ালের আড়ালে কত অদৃশ্য পরীক্ষা তার জন্য অপেক্ষা করছে। সে শুধু মনে মনে বলল, হে আল্লাহ, আমার নতুন জীবনটা সুখের করে দিও। কিন্তু ভাগ্যের পাতায় তখনই লেখা হয়ে গিয়েছিল এক দীর্ঘ অধ্যায়, অপমান, সহ্য আর নীরব কান্না। বিয়ের পরের প্রথম কদিন যেন স্বপ্নের মতো কেটে গেল। নতুন বউ ঘরে এসেছে, এই আনন্দে বাড়িতে আত্মীয় স্বজনের আনাগোনা ছিল। শাহানাকে দেখে সবাই বলতো, কি শান্ত মেয়ে, চোখ দুটো কেমন মায়া ভরা। লতিকা বেগম তখন হাসি মুখে সব সামলাতেন। অতিথিদের সামনে তিনি আদর করে বলতেন, আমাদের বৌমা খুব লাজুক। কিন্তু অতিথিদের বিদায় নেওয়ার সাথে সাথে সেই হাসির মুখোশ ধীরে ধীরে খুলে যেতে লাগল। এক সকালে ফজরের আজানের আগেই শাহানার ঘুম ভাঙল। শাশুড়ির কড়া গলা, এই যে বৌমা, চেয়ারম্যানের বাড়িতে ঘুমিয়ে থাকলে চলবে না, রান্নাঘরে আয়। চমকে উঠে শাহানা আঁচল ঠিক করে রান্নাঘরে গেল। তার চোখে তখনও ঘুমের ছাপ। লতিকা তাকিয়ে বললেন, শিখে রাখো, আমাদের বাড়িতে নিয়ম খুব কড়া, সময় মতো সব কাজ শেষ করতে হবে। শাহানা মাথা নত করে বলল, জি আম্মা। সেদিনের কাজ ছিল ভোরের নাশতা, দুপুরের রান্না, ঘর ঝাড়ু, উঠান ধোয়া। কাজ করতে করতে তার হাত কেঁপে যাচ্ছিল, কারণ এত বড় সংসার সে আগে কখনো সামলায়নি। নিজের বাড়িতে সে মাকে সাহায্য করত, কিন্তু সেখানে ছিল ভালোবাসার পরিবেশ। এখানে প্রতিটি পদক্ষেপ যেন পরীক্ষার মতো। দুপুরে রান্না পরিবেশন করা হলো। লতিকা 1 চামচ ডাল মুখে দিয়েই ভ্রু কুঁচকানেন। এত লবণ দিলে খাওয়া যায়? এই রকম রান্না করে চেয়ারম্যানও বাড়ির মান থাকবে? শাহানার মুখ শুকিয়ে গেল। সে আস্তে বলল, আমি চেষ্টা করব ঠিক করতে। চেষ্টা নয়, ঠিক করতে হবে, কঠিন স্বরে উত্তর এলো। সুমন পাশেই বসেছিল। সে একবার শাহানার দিকে তাকালো, চোখে কষ্টের ছাপ। কিন্তু মায়ের সামনে সে চুপ রইল। তার সেই নীরবতা শাহানার বুকের ভেতর কাঁটার মতো বিঁধে গেল। দিন কেটে যেতে লাগল। প্রতিদিন নতুন কোনো খুঁত ধরা পড়ত। কখনো কাপড় শুকাতে দেরি, কখনো বিছানা ঠিকঠাক না গোছানো। লতিকা প্রায়ই বলতেন, তোর বাপের বাড়ি থেকে যা এনেছিস তাতে তো আমাদের মানই থাকল না, তার ওপর কাজও ঠিকমতো পারিস না। এই কথাগুলো শাহানার কানে বারবার প্রতিধ্বনিত হতো, যেন তার ব্যক্তিত্ব, তার শিক্ষা, তার অনুভূতি সব কিছু মুছে গিয়ে শুধু যৌতুকের অঙ্কটাই বড় হয়ে উঠেছে। একদিন বিকেলে শাহানার বাবা আজিজ মিয়া মেয়েকে দেখতে এলেন। হাতে করে কিছু আম আর ঘরে বানানো পিঠা এনেছেন। লতিকা তানের বসালেন বারান্দার এক কোণে। ভিতরের সোফায় বসার অনুমতি নেই। কি খবর? শীতল স্বরে জিজ্ঞেস করলেন তিনি। আজিজ মিয়া লজ্জিত হাসি দিয়ে বললেন, মেয়েকে দেখতে এলাম। লতিকা কটাক্ষ করে বললেন, আপনার মেয়ে কিন্তু এখন চেয়ারম্যানের বাড়ির বউ, আমাদের মান রাখতে শিখতে হবে। শাহানা দূর থেকে সব শুনছিল। বাবার চোখের দিকে তাকাতে পারছিল না। তার মনে হচ্ছিল, এই অপমানের জন্য কি সে দায়ী? সেদিন রাতে শাহানা চুপচাপ কাঁদছিল। সুমন পাশে বসে দীর্ঘশ্বাস ফেলল। আমি চেষ্টা করব আমাকে বোঝাতে, সে বলল। শাহানা ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি কি সত্যিই পারবে? সুমন উত্তর দিল না, শুধু নীরবতা ঘর ভরিয়ে রাখল। সেই নীরবতাই যেন তাদের সম্পর্কের প্রথম ফাটল হয়ে উঠল। ননদ ববি ছিল আরেক সমস্যা। বয়স 20, সারাদিন মোবাইল হাতে বসে থাকে, কিন্তু শাহানাকে আদেশ দেয় অবিরাম, এই কাজটা করো, আমার কাপড়টা ইস্ত্রি করো, ঘরটা পরিষ্কার হয়নি কেন? একদিন শাহানা ক্লান্ত শরীরে বসে একটু পানি খাচ্ছিল। ববি রেগে বলল, এইভাবে বসে থাকলে সংসার চলবে? বউ হয়ে এসেছ, দায়িত্ব নিতে শেখো। শাহানা কিছু বলল না। সে জানত প্রতিবাদ করলে পরিস্থিতি আরও খারাপ হবে। তার নীরবতাকে তারা দুর্বলতা ভেবেছিল, কিন্তু সেই নীরবতার ভেতরে জমছিল অজস্র ব্যথা। রাতে আয়নার সামনে দাঁড়িয়ে শাহানা নিজের মুখের দিকে তাকাল। কপালের সিঁদুর যেন ভারী লাগছিল। সে মনে মনে ভাবল, এই ঘর কি সত্যিই আমার? তার মনে পড়ল বিয়ের দিনের সেই আলো ঝলমলে মুহূর্ত। কত স্বপ্ন ছিল, স্বামীর সাথে গল্প করবে, নতুন সংসার সাজাবে, শাশুড়ির আদর পাবে। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা। এক রাতে সে চুপচাপ নামাজ পড়ল। সেজদায় মাথা রেখে কাঁদল। বলল, হে আল্লাহ, আমাকে শক্তি দাও, আমি ভুল কিছু চাইনি, শুধু একটু সম্মান চেয়েছিলাম। বাইরে তখন হালকা বাতাস বইছিল। আকাশে মেঘ জমছিল ধীরে ধীরে। যেন প্রকৃতিও জানত এই বাড়ির ভেতরে জমছে এক অদৃশ্য ঝড়। সুমন বারান্দায় দাঁড়িয়েছিল। তার মনে অপরাধবোধ। সে বুঝতে পারছিল শাহানা অন্যায় সহ্য করছে, কিন্তু মায়ের প্রতি দায়িত্ব আর স্ত্রীর প্রতি দায়িত্বের মাঝে সে দিশেহারা। তার চুপ থাকা যেন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছিল।
দিনের পর দিন খোটা আর অপমানের ভেতর দিয়ে শাহানা নিজেকে গুটিয়ে নিতে লাগল। তার হাসি কমে গেল, কথা কমে গেল, শুধু কাজ আর নীরবতা। কিন্তু সে জানত না তার জীবনে খুব শীঘ্রই আসতে চলেছে এক নতুন মোড়, যা হয়তো বদলে দিতে পারে সবকিছু, অথবা আরও কঠিন করে তুলতে পারে তার পথ। আত্মীয়দের অপমান, ববির জ্বালাতন আর নীরব সহ্যের সীমা সময়ের সাথে সাথে শাহানা বুঝে গেল এই বাড়িতে তার অবস্থান একজন সদস্যের নয়, বরং এক অদৃশ্য কর্মীর মতো। ভোর থেকে রাত পর্যন্ত তার দিন কেটে যেত কাজের চাপে, অথচ কেউ কখনো জিজ্ঞেস করত না, তুমি কেমন আছো? বিয়ের ৩ মাস পর এক শুক্রবার বিকেলে শাহানার ছোট ভাই রাকিব তাকে দেখতে এলো। হাতে ছিল ছোট্ট একটা ফলের ঝুড়ি। ছেলেটার চোখে ছিল মায়া আর লাজুক আনন্দ। আপা, ভালো আছে তো? লতিকা বেগম বারান্দায় দাঁড়িয়েছিলেন। তিনি কটাক্ষ ভরা দৃষ্টিতে তাকালেন। কি দরকার ছিল আবার আসার? মেয়েকে তো ভালো ঘরেই দিয়েছি। রাকিব মাথা নিচু করে বলল, আপার খোঁজ নিতে। খোঁজ নেওয়ার আগে নিজের ঘরের অবস্থা দেখো, শুষ্ক গলায় বললেন লতিকা। আমাদের মান অনুযায়ী তো কিছুই দিতে পারোনি। এই কথাটা এত জোরে বলা হলো যেন শাহানা ভেতর ঘর থেকেও শুনতে পায়, এবং সে শুনল। তার হাত কাঁপতে লাগল। সে রান্নাঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে ভাইয়ের মুখের অপমান দেখছিল। ভাই কিছু বলতে পারছিল না, শুধু চুপচাপ বসেছিল। শাহানা এগিয়ে এসে বলল, ভাই, ভিতরে আসো। কিন্তু লতিকা বাধা দিলেন। বারান্দাতেই বসতে দাও, ভেতরে এখন কাজ চলছে। রাকিমের চোখে জল চলে এলো। সে জোর করে হাসল। আপা, তুমি ভালো থাকলেই আমরা ভালো। এই একটি বাক্য শাহানার বুকের ভেতর বজ্রপাতের মতো আঘাত করল। সে বুঝল তার নীরবতা শুধু তাকে নয়, তার পরিবারকেও অপমানিত করছে। কিন্তু সে কি করবে? প্রতিবাদ করলে কি পরিস্থিতি ভালো হবে? সেদিন রাতে শাহানা বিছানায় শুয়ে অনেকক্ষণ ছাদের দিকে তাকিয়েছিল। তার চোখে ঘুম ছিল না। সুমন পাশে শুয়েছিল, কিন্তু দুজনের মাঝে যেন এক অদৃশ্য দেয়াল। আজ ভাইকে কেন ওভাবে কথা শুনতে হল? শাহানা ধীরে জিজ্ঞেস করল। সুমন দীর্ঘশ্বাস ফেলল। আম্মা একটু রাগী, তুমি জানো তো। রাগী হওয়া আর অপমান করা এক কথা? তার গলায় কাঁপন। সুমন চুপ করে রইল। তার নীরবতা আবারও শাহানার মনে ব্যথার রেখা টেনে দিল। এদিকে ববি যেন দিন দিন আরও কঠোর হয়ে উঠছিল। তার মধ্যে এক ধরনের ঈর্ষা কাজ করত। হয়তো ভাইয়ের বউ হিসেবে শাহানার উপস্থিতি তাকে অস্বস্তিতে ফেলত। একদিন দুপুরে ববি তার ঘরে বসে মোবাইল দেখছিল। হঠাৎ চিৎকার করে ডাকল, শাহানা, আমার কাপড়গুলো ইস্ত্রি হয়েছে? শাহানা তখন রান্নাঘরে গরম চুলার সামনে দাঁড়িয়েছিল। ঘামে তার কপাল ভিজে গেছে। আপু, একটু পরে করে দিচ্ছি। ববি রেগে গিয়ে বলল, সব কিছুতেই পরে পরে, এইভাবে সংসার চলবে? ভাই তো তোমার জন্য সব করছে, তুমি কি দিচ্ছ? এই কথাটা শাহানার হৃদয়ে কাঁটার মতো বিঁধল। আমি কি দিচ্ছি? সে তো নিজের সবটুকু দিয়েই চেষ্টা করছে। আরেকদিন সকালে ববি ইচ্ছে করে তার বানানো চা ফেলে দিল। এত পাতলা চা খাই না আমরা। লতিকা পাশে বসে শুধু বললেন, শিখতে সময় লাগবে, তবে মনে রেখো, চেয়ারম্যানের বাড়ির মান রাখতে হবে। প্রতিদিন এই একই বাক্য, মান রাখতে হবে। শাহানার মনে প্রশ্ন তুলল, এই মান কি মানুষের সম্মানের চেয়ে বড়? এক সন্ধ্যায় গ্রামের কয়েকজন মহিলা বেড়াতে এলো। তারা লতিকার সামনে বসে গল্প করছিল। কথার ফাঁকে একজন জিজ্ঞেস করলেন, বৌমা কেমন? লতিকা হাসলেন, কিন্তু সেই হাসিতে ছিল বিদ্রূপ। কাজ শিখছে, গরিব ঘরের মেয়ে তো, সময় লাগবে। শাহানা পাশে দাঁড়িয়েছিল। তার মনে হল যেন তাকে সবার সামনে মাপা হচ্ছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেদিন রাতে সে আয়নায় নিজের মুখ দেখল। চোখের নিচে কালি পড়েছে, হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে। সে নিজের সাথে কথা বলল, আমি কি সত্যিই এত অযোগ্য, নাকি তারা আমাকে অযোগ্য ভাবতে চায়? তার বুকের ভেতর জমছিল অদৃশ্য যন্ত্রণা, কিন্তু সেই যন্ত্রণার মধ্যেও সে চেষ্টা করত ভুল না করতে, সবার মন রাখতে। কারণ সে বিশ্বাস করত ধৈর্য ধরলে হয়তো একদিন পরিস্থিতি বদলাবে। কিন্তু ভাগ্য যেন অন্য পরিকল্পনা করে রেখেছিল। একদিন দুপুরে প্রচণ্ড গরমে শাহানা উঠান ধুচ্ছিল। মাথা ঘুরে উঠল। সে দেওয়ালে ভর দিয়ে দাঁড়াল। ববি দূর থেকে দেখে বলল, এত নাটক কিসের? একটু কাজেই হাঁপিয়ে যাচ্ছ? লতিকা যোগ করলেন, আমরাও তো কাজ করেছি, নতুন বউরা আজকাল খুব নরম। শাহানা কিছু বলল না, কিন্তু তার শরীর যেন ভেতর থেকে সংকেত দিচ্ছিল সে ক্লান্ত, খুব ক্লান্ত। রাতে সে সুমনকে বলল, আমার মাঝে মাঝে খুব দুর্বল লাগে। সুমন একটু চিন্তিত হল।
ডাক্তার দেখানো দরকার? শাহানা মৃদু হেসে বলল, হয়তো। তার মনে হচ্ছিল তার জীবনে কোনো বড় পরিবর্তন আসতে চলেছে, কিন্তু সেটা সুখের হবে নাকি আরও কষ্টের তা সে জানত না। আকাশে তখন মেঘ জমছে, বাতাসে অদ্ভুত এক ভারী গন্ধ, যেন প্রকৃতি অপেক্ষা করছে নতুন অধ্যায়ের সূচনার জন্য। সেদিন ভোরে ঘুম ভাঙতেই শাহানা টের পেল শরীরটা অদ্ভুত লাগছে। কয়েকদিন ধরেই মাথা ঘোরা, বমি ভাব, দুর্বলতা তাকে কাবু করে ফেলছিল। প্রথমে ভেবেছিল অতিরিক্ত কাজের চাপের জন্যই এমন হচ্ছে, কিন্তু ভেতরে কোথাও এক অজানা অনুভূতি কাজ করছিল, কিছু একটা বদলাচ্ছে। সকালবেলা রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। হাত থেকে গ্লাস পড়ে গেল মাটিতে। শব্দ শুনে লতিকা ছুটে এলেন। কি হলো আবার? কাজ করতে পারো না, আবার নাটক? তার গলায় বিরক্তি। শাহানা কাঁপা কণ্ঠে বলল, আম্মা, মাথা ঘুরছে। সুমন এগিয়ে এসে তাকে ধরল। আজ প্রথমবার তার চোখে স্পষ্ট ভয় দেখা গেল। আম্মা, ডাক্তার দেখানো দরকার। অনিচ্ছা সত্ত্বেও লতিকা রাজি হলেন। বিকেলে সুমন শাহানাকে নিয়ে স্থানীয় ক্লিনিকে গেল। ছোট্ট চেম্বার, সাদা দেয়াল, পুরনো ফ্যান ঘুরছে ধীরে ধীরে। ডাক্তার পরীক্ষা করে মৃদু হেসে বললেন, অভিনন্দন, আপনারা বাবা মা হতে চলেছেন। কথাটা শুনে শাহানার বুকের ভেতর যেন আলো জ্বলে উঠল। তার চোখ ভিজে গেল আনন্দে। সুমনের মুখেও মৃদু হাসি ফুটল, হয়তো অনেক দিন পর এমন নির্মল হাসি। বাড়ি ফিরে খবরটা জানানো হলো। লতিকা কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, আচ্ছা, তবে এখন খরচ আরও বাড়বে, সাবধানে থাকতে হবে। তার গলায় আনন্দের চেয়ে হিসাবের সুরটাই বেশি ছিল। ববি পাশে দাঁড়িয়ে কটাক্ষ করে বলল, কাজ করতে পারবে তো? এখন তো একটু পরপর বিশ্রাম চাইবে। শাহানার বুকের ভেতর আলোটা যেন খানিকটা ম্লান হয়ে গেল। সে ভেবেছিল এই খবর শুনে সবাই তাকে একটু আদর করবে, একটু যত্ন নেবে, কিন্তু এখানে যেন মাতৃত্ব এক ধরনের দায় হয়ে দাঁড়াল। রাতে বিছানায় শুয়ে শাহানা পেটের উপর হাত রাখল, চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, তুই আমার আলো হয়ে আয়, এই ঘরের অন্ধকারটা দূর করে দিস। তার কণ্ঠে ছিল ভয়ও, আশা ভরসাও। পরদিন থেকেই কাজের চাপ কমেনি। ভোরে উঠতে হতো আগের মতোই। হাঁড়ি পাতিল ধোয়া, মেঝে মোছা, কাপড় কাচা, সব একই রুটিন। মাঝে মাঝে মাথা ঘুরে দাঁড়াতে কষ্ট হতো, কিন্তু লতিকা বলতেন, আমরাও তো সন্তান জন্ম দিয়েছি, এত আধিক্যতা কিসের? এই কথাটা শুনে শাহানা বুঝে গেল তার কষ্ট এখানে বিশেষ কিছু নয়। সে নিজের দুর্বলতাকে গোপন করতে শিখল, চুপচাপ কাজ করত, মাঝে মাঝে দেয়ালে ভর দিয়ে একটু দাঁড়িয়ে নিত। একদিন দুপুরে প্রচণ্ড রোদ। উঠানে কাপড় মেলতে গিয়ে শাহানার চোখে ঝাপসা দেখল। সে মাটিতে বসে পড়ল। ববি দূর থেকে বলল, এইভাবে বসে থাকলে তো হবে না, কাজ বাকি। সুমন সেদিন বাড়িতে ছিল। সে ছুটে এসে শাহানাকে ধরে ঘরে নিয়ে গেল। তার চোখে স্পষ্ট উদ্বেগ। তুমি বিশ্রাম নাও, আমি আম্মাকে বলছি। কিন্তু লতিকা শুনে রেগে উঠলেন, ছেলের মাথা খারাপ হয়ে গেছে, বউ একটু অসুস্থ হলেই কাজ বন্ধ। সুমন প্রথমবারের মতো একটু উঁচু স্বরে বলল, আম্মা, ও মা হতে চলেছে। ঘরে নীরবতা নেমে এলো। এই প্রথম সে মায়ের কথার বিরুদ্ধে দাঁড়াল। যদিও স্বর ছিল মৃদু, কিন্তু শাহানার কাছে সেটা যেন এক বিশাল সমর্থন। সেদিন রাতে শাহানার চোখে জল এলেও সেই জলে একটু কৃতজ্ঞতার ছাপ ছিল। হয়তো সুমনের ভেতরে ধীরে ধীরে সাহস জন্ম নিচ্ছে। কিন্তু পরিস্থিতি পুরোপুরি বদলাল না। লতিকা মাঝে মাঝে খোঁটা দিতেন, এখনই যদি এত দুর্বল হও, পরে কি হবে? গ্রামের কয়েকজন মহিলা এসে বলল, গর্ভবতী মেয়েদের তো যত্ন করতে হয়। লতিকা জবাব দিলেন, আমরা জানি কিভাবে সামলাতে হয়। শাহানা বুঝল তার লড়াই এখন শুধু নিজের জন্য নয়, তার ভেতরে বেড়ে ওঠা ছোট্ট প্রাণটার জন্য। রাতে জানলার পাশে বসে সে আকাশের দিকে তাকাত। দূরে তারা ঝিকমিক করত। সে ভাবত, এই শিশুটি কি তার জীবনে শান্তি আনবে, নাকি নতুন করে ঝড় তুলবে? একদিন সে ডায়েরির পাতায় লিখল, আমার সন্তান, তুই যেন কারো অহংকার না হয়ে মানুষের মতো মানুষ হোস। তোর জন্ম যেন কাউকে ছোট না করে, বরং বড় করে। তার ভেতরে শক্তি জমতে লাগল। হয়তো মা হওয়ার অনুভূতি তাকে নতুন সাহস দিচ্ছিল। কিন্তু একই সময় অন্য এক আয়োজন শুরু হয়ে গেল এই বাড়িতে। ববির বিয়ের কথা পাকাপাকি হচ্ছে। লতিকা যেন নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়লেন। সোনা, শাড়ি, সাজসজ্জা, সবকিছু নিয়ে ব্যস্ততা। শাহানাও তখনও কাজ করছে, শরীর ভারী হয়ে উঠছে ধীরে ধীরে। তবুও তাকে বলা হলো, বাড়ির মেয়ে তো তুই, সব সামলাতে হবে। সে মৃদু হাসল। তার হাসিতে ক্লান্তি ছিল,
কিন্তু ভেতরে ছিল অদ্ভুত এক দৃঢ়তা, কারণ এখন সে একা নয়, তার ভেতরে আরেকটি হৃৎস্পন্দন চলছে, যা হয়তো একদিন বদলে দেবে এই বাড়ির গল্প। গর্ভবতী হয়েও অবিরাম খাটুনি, আর ববির বিয়ের ঝলমলে আয়োজনে ঢাকা কান্নাবাড়ির পরিবেশ আবারও বদলে গেল। ববির বিয়ের তারিখ ঠিক হয়েছে। পাত্র শহরের এক সচ্ছল পরিবারের ছেলে, ব্যবসা করে, দালান কোঠা বাড়ি, গাড়ি আছে। খবরটা জানার পর লতিকা বেগম যেন নতুন করে প্রাণ ফিরে পেলেন। তার চোখে মুখে উচ্ছ্বাস, কণ্ঠে গর্ব। আমার মেয়ের বিয়ে এমন হবে পুরো এলাকা দেখবে। বাড়িতে শুরু হলো ধুমধাম প্রস্তুতি। নতুন রং করা হলো দেয়াল, উঠানে টানানো হলো রঙিন লাইটের মালা। বড় বড় ডেকোরেটরের লোকজন এসে মাপঝোঁক নিচ্ছে। রান্নার তালিকা তৈরি হচ্ছে, পোলাও, কোরমা, রোস্ট, ফিরনি, জর্দা। অতিথির সংখ্যা শখানেক ছাড়াবে। এই বিশাল আয়োজনের মাঝখানে দাঁড়িয়ে আছে সাহানা। শরীর দিন দিন ভারী হচ্ছে, হাঁটতে কষ্ট হয়, পা ফুলে থাকে, তবুও কাজের তালিকা যেন তার জন্যেই তৈরি। ভোরে উঠে প্রথমে রান্নাঘর পরিষ্কার, তারপর নাস্তার আয়োজন। অতিথিরা এলে চা বানানো, থালা ধোয়া, কাপড় গুছানো, বাজারের জিনিস হিসাব রাখা, সব দায়িত্ব তার কাঁধে। একদিন দুপুরে লতিকা তাকে বললেন, বিয়ের সময় কোনো ভুল চলবে না, মানুষ যেন না বলে চেয়ারম্যানের বাড়িতে বউ কাজ সামলাতে পারে না। সাহানা মাথা নোয়ালো, তার কণ্ঠে ক্লান্তি। আমি চেষ্টা করব আম্মা। চেষ্টা না, ঠিকঠাক চাই, কঠোর উত্তর। সেদিন সন্ধ্যায় বাজার থেকে ভারী ব্যাগ নিয়ে ফিরতে ফিরতে তার পা কাঁপছিল। সুমন ব্যাগটা নিয়ে নিল। তুমি এত কাজ করছো কেন? একটু বসো। সাহানা মৃদু হেসে বলল, বাড়ির মেয়ে তো আমি। কিন্তু তার হাসির আড়ালে ছিল চাপা ব্যথা। রাতে বিছানায় শুয়ে সে পেটের উপর হাত রাখল। ছোট্ট প্রাণটা নড়ে চড়ে উঠছে মাঝে মাঝে। সে ফিসফিস করে বলল, তুই শক্ত থাকিস, আমি আছি। ববির আচরণও বদলায়নি, বরং বিয়ের আনন্দে সে আরও কর্তৃত্বপরায়ণ হয়ে উঠেছে। এই শাড়িটা ইস্ত্রি হয়েছে? আমার গয়নার বাক্সটা পরিষ্কার করেছ? ঘরে ধুলো কেন? সাহানা সব করে দিচ্ছে, নিঃশব্দে। মাঝে মাঝে মাথা ঘুরে বসে পড়ে, তবুও কেউ জিজ্ঞেস করে না তার কেমন লাগছে। একদিন বিয়ের কেনাকাটার তালিকা করতে গিয়ে লতিকা বললেন, মেয়ের জন্যে সোনা কম হলে চলবে না, আমাদের মান আছে। সাহানার মনে হঠাৎ একটা প্রশ্ন জাগল। যখন তার বিয়ে হয়েছিল তখনও কি এই মানের জন্যেই তার বাবাকে জমি বন্ধক রাখতে হয়েছিল? তার বুকের ভেতর দীর্ঘশ্বাস জমে উঠল, কিন্তু সে কিছু বলল না। বিয়ের আগের রাত, বাড়ি ভরা মানুষ, হাসি, গান, ঢাকঢোল। ববি লাল শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। লতিকা পাশে দাঁড়িয়ে গর্বে উজ্জ্বল। আমার মেয়ের রাজকন্যা, তিনি বললেন। এই আনন্দের ভিড়ে সাহানা রান্নাঘরে দাঁড়িয়ে বিশাল হাড়ি নেড়েছে। গরমে তার মুখ লাল হয়ে উঠেছে, ঘামে চুল ভিজে গেছে। একসময় হঠাৎ তার চোখে ঝাপসা দেখল, হাড়ির ধারে হাত কাঁপল। সুমন দূর থেকে দেখে ছুটে এলো, তুমি বসো, আমি করছি। লতিকা বিরক্ত হলেন, এখন যদি বউ বসে থাকে মানুষ কি বলবে? সুমনের কণ্ঠে এবার দৃঢ়তা স্পষ্ট, মানুষের চেয়ে ওর শরীর বেশি গুরুত্বপূর্ণ। ঘরে কয়েক মুহূর্ত নীরবতা নেমে এলো। লতিকা কিছু বললেন না, কিন্তু তার মুখ শক্ত হয়ে গেল। সেদিন রাতে সাহানা প্রথমবার অনুভব করল, হয়তো সুমন বদলাচ্ছে, হয়তো পিতৃত্বের অনুভূতি তাকে সাহস দিচ্ছে। বিয়ের দিন এলো, বাড়ি আলোয় ঝলমল করছে। অতিথিদের কোলাহল, মাইকের শব্দ, হাসি, সব মিলিয়ে উৎসবের আবহ। ববি সেজেছে অপূর্ব। গাড়িতে করে বিদায় নিল সে। বিদায়ের সময় লতিকা কাঁদলেন, কিন্তু সেই কান্নায়ও ছিল গর্বের ছাপ। আমার মেয়ে সুখে থাকবে। সাহানা দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তার মনে অদ্ভুত এক অনুভূতি। সে ভাবল, জীবন কি সত্যিই এত সহজ? অন্যের ঘরে গিয়ে কি সব মেয়ে রাজকন্যা হয়ে থাকে? ববি গাড়িতে উঠার সময় সাহানার দিকে তাকাল। এক মুহূর্তের জন্যে তার চোখে যেন ভয় ঝলক দিল, হয়তো নতুন জীবনের অনিশ্চয়তা। বাড়ি ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল, আলো নিভতে শুরু করল। ক্লান্ত শরীর নিয়ে সাহানা নিজের ঘরে ফিরল। পা ফুলে আছে, কোমরে ব্যথা, কিন্তু তার বুকের ভেতর ছোট্ট প্রাণটা নড়ে উঠল, একটা মৃদু আশ্বাসের মতো স্পন্দন। সে ফিসফিস করে বলল, তুই শক্ত থাকিস, আমি আছি। বাইরে আকাশে মেঘ জমছে আবার, দূরে কোথাও বজ্রের শব্দ। মনে হচ্ছে এই ঝলমলে বিয়ের পর্দার আড়ালে
আরও একটি গল্প শুরু হয়ে গেছে, যেখানে হয়তো ববি বুঝবে অন্যের ঘরে গিয়ে বউ হয়ে থাকার অর্থ কী। আর এদিকে সাহানার জীবনে আসছে আরও বড় পরীক্ষা। মাতৃত্বের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সে কি পাবে ভালোবাসা, নাকি আরও অবহেলা? তার উত্তর লুকিয়ে আছে আগামী দিনের ভোরে। বাড়িটা যেন হঠাৎ করেই নীরব হয়ে গেল। যে উঠান কয়েকদিন আগেও আলো আর কোলাহলে ভরেছিল, সেখানে এখন কেবল বাতাসের শব্দ। কিন্তু সেই নীরবতার মধ্যেও সাহানার দিনগুলো সহজ হল না। তার শরীর তখন প্রায় পূর্ণ মাসের গর্ভবতী। হাঁটতে কষ্ট হয়, পিঠে ব্যথা, পা ফুলে থাকে। তবুও কাজের তালিকা খুব একটা কমেনি। লতিকা মাঝে মাঝে বলতেন, আর কয়দিন, সন্তান হলে আবার তোকে আগের মতোই কাজ করতে হবে। এই কথায় কোনো মায়া ছিল না, ছিল কেবল অভ্যাসগত কঠোরতা। এক রাতে হঠাৎ সাহানার তীব্র ব্যথা শুরু হল। বাইরে আকাশ মেঘে ঢেকে আছে, হালকা বৃষ্টি পড়ছে। সাহানা বিছানার চাদর শক্ত করে ধরে কাঁপছিল। সুমন, তার কণ্ঠ কাঁপছিল। সুমন ঘুম ভেঙে উঠে দেখল তার স্ত্রীর মুখ ফ্যাকাশে। মুহূর্তের মধ্যে সে বুঝে গেল সময় হয়ে গেছে। তাড়াহুড়ো করে গাড়ি বের করা হল। লতিকা কিছুটা অস্থির হলেও মুখে দৃঢ়তা রাখার চেষ্টা করলেন। হাসপাতালের সাদা করিডোরে দাঁড়িয়ে সুমনের বুক কাঁপছিল। তার মনে হচ্ছিল এতদিনের সব নীরবতা, সব দ্বিধা যেন এই মুহূর্তে এসে জমা হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর নার্স এসে বললেন, অভিনন্দন, একটি ছেলে সন্তান হয়েছে। সুমনের চোখ ভিজে উঠল। সে প্রথমবার বাবার মতো কাঁদল। লতিকা খবর শুনে থমকে গেলেন। তার চোখেও অদ্ভুত এক আলো ফুটল। নাতি। সাহানা ক্লান্ত শরীরে শুয়ে আছে, কোলে ছোট্ট শিশুটি। সে তাকিয়ে দেখল তার সন্তানকে। নরম হাত, ছোট্ট আঙুল, মৃদু কান্না। তার মনে হল এতদিনের কষ্ট যেন এই এক মুহূর্তেই অর্থ পেয়ে গেল। সে ফিসফিস করে বলল, তুই আমার আশীর্বাদ। বাড়িতে ফিরে আসার পর প্রথম কয়েকদিন পরিবেশ কিছুটা বদলে গেল। লতিকা নাতিকে কোলে নিয়ে আদর করেন, অতিথিদের সামনে গর্ব করে বলেন, আমার নাতি চেয়ারম্যানের রক্ত। কিন্তু এই গর্বের মাঝেই ধীরে ধীরে আরেকটি খবর আসতে শুরু করল। ববির শ্বশুরবাড়িতে অশান্তি। প্রথমে ছোটখাটো বিষয়, রান্না ঠিক হয়নি, শাশুড়ির সাথে মতবিরোধ। তারপর অভিযোগ, ববি কাজ পারে না, মেজাজ খুব তীক্ষ্ণ, বাপের বাড়ির আদর নিয়ে এসেছে। একদিন দুপুরে ফোন এলো, ওপাশে ববির কান্না। আম্মা, আমাকে সারাদিন কাজ করায়, একটু ভুল হলেই কথা শোনায়। লতিকা প্রথমে রেগে বললেন, তুইও তো একটু মানিয়ে চলতে পারিস। কিন্তু কয়েক সেকেন্ড পর তার নিজের কথাগুলো যেন কানে বাজল। এই একই কথা তিনি কি সাহানাকে বলেননি? ফোন কেটে যাওয়ার পর তিনি চুপচাপ বসে রইলেন। তার চোখের সামনে ভেসে উঠল সাহানার ক্লান্ত মুখ, বারান্দায় বসা আজিজ মিয়ার অপমানিত চেহারা, রাকিবের নীরব কান্না। কর্মফল কি সত্যিই এত দ্রুত ফিরে আসে? সেদিন সন্ধ্যায় সাহানা শিশুকে কোলে নিয়ে বারান্দায় বসেছিল। লতিকা এসে ধীরে বসে পড়লেন পাশে। অনেকক্ষণ চুপ থেকে বললেন, ববি কষ্টে আছে। সাহানা তাকালেন। তার চোখে কোনো বিদ্বেষ নেই, শুধু সহানুভূতি। মেয়ে মানুষ অন্য ঘরে গেলে মানিয়ে নিতে সময় লাগে আম্মা। এই সহজ বাক্যটি লতিকার বুকের ভেতর ঝড় তুলল। এতদিন যাকে তিনি কঠোরভাবে বিচার করেছেন, সেই মেয়েটিই আজ তাকে শান্ত সুরে সত্যটা মনে করিয়ে দিল। রাতে লতিকা ঘুমাতে পারলেন না। তিনি ভাবলেন, যেদিন সাহানার বাবা অপমানিত হয়ে বারান্দায় বসেছিলেন, সেদিন যদি কেউ তার সাথে এমন করত। যেদিন গর্ভবতী অবস্থায় সাহানা উঠান ধুচ্ছিল, সেদিন যদি ববি এমন কষ্ট পেত। পরদিন সকালে তিনি প্রথমবারের মতো সাহানাকে বললেন, তুই একটু বিশ্রাম নে, আমি রান্না দেখি। সাহানা অবাক হয়ে তাকাল। তার চোখে বিস্ময়, আবার মৃদু আশা। সুমন দূর থেকে সব দেখছিল। তার মনে হল হয়তো এই ছোট্ট শিশুটি শুধু নতুন প্রাণ নয়, একটা নতুন শুরু। কয়েকদিন পর ববি বাবার বাড়ি এলো কিছুদিনের জন্য। তার মুখে আগের সেই আত্মবিশ্বাস নেই। সে চুপচাপ বসে রইল। সাহানা এগিয়ে গিয়ে বলল, চা খাবেন? ববি তার দিকে তাকাল, চোখে জল। তুই কেমন করে এত সহ্য করেছিস? সাহানা মৃদু হেসে বলল, সবাই একদিন শিখে যায়। এই একটি বাক্যে যেন গল্পের সব শিক্ষা লুকিয়ে আছে। সময় ধীরে ধীরে এগোতে লাগল। লতিকা বদলাতে শুরু করল।
পুরোপুরি না হলেও অন্তত বুঝতে শিখলেন অহংকার দিয়ে সংসার টেকে না, টেকে মমতা দিয়ে। শাহানার ছেলে একটু একটু করে বড় হতে লাগল। তার হাসি বাড়ির দেয়ালে নতুন সুর এনে দিল। সুমন এখন আরও দৃঢ়, স্ত্রীর পাশে দাঁড়াতে শিখেছে। এক সন্ধ্যায় লতিকা নাতিকে কোলে নিয়ে বললেন, মানুষ হতে হবে, শুধু বড়লোক না। শাহানা দূর থেকে শুনে চোখ বন্ধ করল। তার ঠোঁটে শান্ত হাসি ফুটল। যে বাড়িতে একদিন শুধু মান আর অহংকারের কথা ছিল, সেখানে আজ ধীরে ধীরে জায়গা নিচ্ছে উপলব্ধি। ঝড়ের পর যেমন আকাশ পরিষ্কার হয়, তেমনি কষ্টের পরেও একদিন আলো আসে। আর সেই আলোই প্রমাণ করে অন্যের চোখের জল কখনোই মাটিতে মিশে যায় না। একদিন না একদিন তার উত্তর ফিরে আসে।